বিকেএসপিতে ম্যাচ খেলা অবস্থায় গুরুতর অসুস্থ তামিম ইকবাল। হার্টে দুটি ব্লক, একটি রিং পরানো হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিসিবি কর্মকর্তারা। আইএফআইসি ব্যাংকের 4,15,00,000 টাকা প্রতারণা মামলায় সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের। আসামি পলাতক থাকায় এই সিদ্ধান্ত। রেল ও সড়ক পথেই যাত্রা শুরু। ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা। টিকিট কালোবাজারি ঠেকাতে কঠোর কর্তৃপক্ষ। টিকিট 100% অনলাইনে দেওয়া হয়েছে এবং আমাদের চাহিদার তুলনায় সরবরাহ কম, যার জন্য সবাই টিকিট পাবেন না বা পান নাই। টিকিট তো আমাদের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 6 আসামিকে কারাগারে প্রেরণ। 4 দিনের রিমান্ডে জুনাইদ আহমেদ পলক। এবারও ঈদ সামনে রেখে চলছে ভেজাল সেমাই তৈরির দৌরাত্ম্য। নোংরা পরিবেশ ও কেমিক্যাল মেশানোর ভয়াবহ রোগের আশঙ্কা পুষ্টিবিদদের, নিশ্চুপ প্রশাসন। চট্টগ্রামে টিসিবি পণ্য নিয়ে 9-6 ডিলারদের। খোলা বাজারে নয়, ট্রাক ভর্তি মালামাল যাচ্ছে দোকানে। প্রমাণ পেলে ব্যবস্থা, বলছে কর্তৃপক্ষ। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক ক্রিকেটার দেবব্রত পাল জানান, 2 বার হার্ট অ্যাটাক হয় তামিমের। তার হার্টে 2টি ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে একটিতে রিং পরানো হয়েছে। তামিমের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিসিবি কর্মকর্তারা। ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। চিকিৎসার জন্য প্রথমে হেলিকপ্টারে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার পরিকল্পনা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তামিম ভাইকে যখন নিয়ে আসার পরে আপনার ওই বুকে চাপ দিচ্ছে, তারপরে আপনার হচ্ছে খুব সিরিয়াস অবস্থা। পরে ওই হেলিকপ্টার নামার পরে পরবর্তীতে আপনার অ্যাম্বুলেন্সে করেই আবার এই ফজিলাতুন্নেসা কেএফসিতে ওখানে মানে নিয়ে চলে গেল। অ্যাম্বুলেন্সে যে অক্সিজেন ওটা খোলার পর তখন সে আরো অসুস্থ ফিল করতেছে বেশি। তখন বুকে কয়েকজন ডাক্তার ছিল, চাপ দেওয়ার পর আরো বেশি হইতেছে। পরে ওনারা একটা ডিসিশন নিয়ে ফজিলাতুন্নেসা আমাদের কাছাকাছি যে মেডিকেল আছে এখানে নিয়ে দ্রুত চলে গেল। প্রত্যক্ষদর্শীরা জানান, তামিম ইকবালকে হাসপাতালে আনার পর তাকে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু তিনি তার না মেনে চলে যান। এরপরই অ্যাম্বুলেন্সের কাছে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ইমার্জেন্সিতে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তামিমের হার্টে 2টি ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে একটিতে রিং পরানো হয়েছে। ম্যাচ রেফারি দেবু ছিল, আমরা ছিলাম সবাই। তাকে কিন্তু ওই অবস্থা পাই নাই, তার তখন আর শ্বাস প্রশ্বাস পাওয়া যাচ্ছিল না। অ্যাম্বুলেন্সে তুলবো, আমরা তুলতে পারি নাই, তার অবস্থা তখন খুব খারাপ ছিল। এবং ম্যাচ রেফারি দেবু এবং আমরা ওখানে ডিসিশন নিলাম তাকে আবার ফজিলাতুন্নেসা নিতে হবে। যেহেতু আমাদের ডাক্তার শামীম ছিল, তারা সবাই বললো যে তাকে এই মুহূর্তের জন্য আবার ফজিলাতুন্নেসায় নিয়ে যাওয়াটা দরকার, নাহলে কোনো রকমে বাঁচানো যাবে না। তামিমের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে যান স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল সহ পরিবারের অন্য সদস্যরা। তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। জানান, এখনো শঙ্কামুক্ত নন তামিম। কি অবস্থা আমি পরে বলবো ভাই, এখন আমরা বলার মতো মানসিকতায় নাই। আমি সেই মানসিকতায় নাই, আমরা সেই মানসিকতায় না, আমরা ট্রিটমেন্টটা নিয়ে আসি প্লিজ। এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির আজকের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। তৌসিফুল হাসান, নিউজ 24। দর্শক, তামিম ইকবালের শারীরিক অবস্থার আরো খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ ও নাজমুল হুদা। শুরুতেই যাচ্ছি শুভর কাছে। শুভ, তামিম ইকবালের হার্ট অ্যাটাকের বিষয়টি চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। এখন কি অবস্থা, তার শারীরিক অবস্থা নিয়ে কি বলেছেন চিকিৎসকেরা? ধন্যবাদ প্রভা আপনাকে। কিছুক্ষণ আগে আকরাম খান তিনি প্রবেশ করলেন। তিনি বোর্ড মিটিং যখন ক্যান্সেল হয়েছে তারপরে তিনি রওনা দিয়েছিলেন। কিছুক্ষণ আগে তিনি ভিতরে প্রবেশ করলেন। এর মধ্যে ডাক্তাররা জানিয়েছেন যে তার হার্টে একটি রিং পরানো হয়েছে। তিনি 2 বার তিনি মাইনর স্ট্রোক করেছেন। তবে সকালে যেটি হয়েছিল, তিনি যখন সকালে আসছিলেন তখন কিন্তু তিনি আমরা যেটা দেখতে পেয়েছি যে গ্যাসের একটি সমস্যা ভুগছিলেন। পরে তিনি একটু মেডিসিন নেওয়ার পরে তিনি মাঠে ফিরে গিয়েছিলেন। পরে যখন দেখছে তো অবস্থা খারাপ হচ্ছে,
তখন তিনি কিন্তু মাঠে পড়ে যান। এরপরে তাকে শুরুতে নেওয়া হয় হসপিটালে, যেখানে আমরা অবস্থান করছি। তারপরে তাকে ডক্টররা পর্যবেক্ষণে রাখবে এবং এরই মধ্যে পরিবারের সকলে এসে উপস্থিত হয়েছেন। তবে তার হার্টে একটি রিং পরানো হচ্ছে, সেটি নিশ্চিত করেছে এবং তার সঙ্গে তার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি এখন আইসিইউতেই রয়েছেন এবং তার সঙ্গে কিন্তু যেটা ডিপিএল এর ম্যাচ চলছে সেই ম্যাচ ঘিরে এবং তার সঙ্গে গরম অনেক আলোচনা হচ্ছিল। সেই আলোচনার মাঝে তামিমের অসুস্থতা কিন্তু অন্য একটি প্রশ্ন তৈরি করবে। এর মধ্যে বোর্ড মিটিং তো বাতিল ঘোষণা করা হচ্ছে। যিনি মোহামেডানকে অন্যতম দায়িত্ব রয়েছেন মাহবুব আনাম, তিনিও কিন্তু এর মধ্যে এসেছেন। এছাড়া অন্য যে ফারুক আহমেদ রয়েছেন, ক্রিকেট অপারেশন চেয়ারম্যান, তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং ভিতরে রয়েছেন এবং তার সঙ্গে তিনি 4 তলায় রয়েছেন এবং সেখান থেকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমাদের আরেক সহকর্মী নাজমুল রয়েছেন হসপিটালের মধ্যে, তিনি জানাবেন বাকিটা এবং তার অবস্থান থেকে শুরু করে পরিচালকরা কী বলে সে বিষয়গুলো। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে যে সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তামিম ইকবালের যে হাতে রিং করানো হয়েছে এবং এখন তার বর্তমান অবস্থা ভালো আছে এবং তিনি আইসিইউতে আছে এবং আমরা যদি এখানকার যে মেডিকেল তারা কিন্তু এখানে রয়েছে এবং তারা এইখানকার যে অবস্থা আমরা যেখানে তাকে ভর্তি রাখা হয়েছে আইসিইউতে এবং সেখানেই কিন্তু আমরা রয়েছি এবং তার অবস্থা এবং বিসিবির বিসিবির কর্মকর্তারাও এসেছিলেন এবং তারা কিন্তু সেই তাদের যে চিকিৎসক রয়েছে তারাও কিন্তু আসলে এখানে কথা বলেছিলেন এবং সেই জায়গা থেকে তারা বলেছেন যে দর্শক, তামিম ইকবালের শারীরিক অবস্থার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, তামিমের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে। বিকেএসপিতে ডিপিএল ম্যাচ চলাকালীন গুরুতর হৃদরোগে আক্রান্ত হন মোহামেডান অধিনায়ক। এরপরেই বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি। তাকে নিজামুদ্দিন জানান, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। চেক প্রতারণা মামলায় সাবেক ক্রিকেটার ও মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। এদিন মামলাটিতে সাকিবকে গ্রেফতারে পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রয় করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত 19 জানুয়ারি তাকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করেন একই আদালত। নারীর টানে বাড়ির পথে রাজধানীর মানুষ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ট্রেনে আগাম টিকিটের ঈদযাত্রা শুরু হলো আজ। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 2টি ট্রেন ছাড়া নির্দিষ্ট সময় কমলাপুর স্টেশন ছেড়েছে সবগুলো ট্রেন। স্টেশন মাস্টার বলছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে উল্লেখযোগ্য পদক্ষেপ ও কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। বাবা মা ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে অনেকে আগে ভাগে যাচ্ছেন বাড়িতে। যাত্রাপথে স্বস্তির কথা ভেবে রেলকে বেছে নিয়েছেন অনেকে। যাত্রীরা বলছেন, স্টেশনের এবারের পরিবেশ আগের থেকে ভালো। খুবই আনন্দ হচ্ছে, অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, একটা উপলক্ষ আছে। ট্রেনের টিকিট দেখা যায় ওয়েবসাইট ব্লক থাকে, ট্রেনের টিকিট ওর মধ্যেই শেষ হয়ে যায়। এই ফার্স্ট টাইম আমি ট্রেনে যেতে পারছি ঢাকা থেকে। আসলে এবারের ছুটিটা অনেক দীর্ঘদিন হবে, যার কোনো অনেকটা ভালো লাগছে, ফ্যামিলির সাথে ঈদ করব। প্রথম দিনে 43টি আন্তনগর ও 15টি ট্রেন কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে। তবে ইঞ্জিনের ত্রুটির কারণে 11 সিন্ধুর ও বুড়িমারি এক্সপ্রেস ছেড়ে গেছে 1 ঘন্টা দেরিতে। এবারে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের টিকিট ছিল 8:30টায়,
সে জায়গায় 1 ঘন্টা লেটে ট্রেন চলতেছে আর কি। তো এই যে একটা ভোগান্তি, মানে সচরাচর উত্তরবঙ্গের মানুষের সাথে এই ভোগান্তিটা পোহাতে হয় আর কি। টিকিট কাটতে গিয়ে যে টিকিটে হাত দিয়েছি দিস ইজ নট অ্যাভেলেবল। 27, 28, 29 তারিখে অতিরিক্ত যাত্রী চাপ হবে, তার পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। সব স্বাভাবিক থাকলে এবারের রেলযাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক হবে বলছেন এই কর্মকর্তা। টিকিটধারী যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের যাত্রা সম্পন্ন করতে পারে সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা চেকিং ব্যবস্থা রেখেছি এবং ট্রেনে আমরা স্টেশন এবং ট্রেনে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। টিকিট 100% অনলাইনে দেওয়া হয়েছে এবং আমাদের চাহিদার তুলনায় সরবরাহ কম, যার জন্য সবাই টিকিট পাবেন না বা পান নাই। এদিকে সড়ক পথেও বাসে আজ থেকে যাত্রা শুরু হলেও যাত্রীদের খুব বেশি চাপ নেই। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা। 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং 9 তরুণকে জঙ্গি আখ্যা দিয়ে হত্যার ঘটনা দায়ের করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার সকাল 9:30টায় পৃথক 3টি মামলায় 6 আসামিকে ঢাকা কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুর কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গ্রেফতার ও প্রতিবেদন দাখিলের উপর শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা ও আসামি গ্রেফতারের সংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত। অপরাধ ট্রাইব্যুনালে জনবল বাড়ানোর তাগিদ দেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে সিএনজি চালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যাত্রাবাড়ি থানার সাজেদুর রহমান ওমর ও জাহাঙ্গীর আলম হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও কামরুল ইসলামকে বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়। প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে তৈরি হচ্ছে ভেজাল সেমাই। চর্বি, ডালডা, পোড়া পাম অয়েল, মোবিল, তার সাথে শ্রমিকদের গায়ের ঘাম মিলিয়ে প্রস্তুত হচ্ছে মজার লাচ্ছা সেমাই। প্রশাসনের চোখের সামনে দীর্ঘদিন ধরে এসব চলে আসলেও কারখানা বন্ধে যেন অপারগ প্রশাসন। যদিও পুষ্টিবিদরা বলছেন এসব ভেজাল সেমাই থেকে হতে পারে মরণব্যাধি, ক্যান্সারও। মাহমুদ হাসানের অনুসন্ধানে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। এভাবেই কারখানার মালিকের বাধার মুখে পড়তে হয় নিউজ 24 টিমকে। কেরানীগঞ্জের কুইশারবাগের এই কারখানায় অবশেষে ভেতরে ঢোকার অনুমতি মেলে। দেখা মিলল লাচ্চা সেমাই তৈরির কাজ বেশ জোরে সোরে চলছে। ঈদে চাহিদা থাকায় কোনো রকম অনুমতি না নিয়েই টয়লেটের পানি ব্যবহার করেই চলছে সেমাই তৈরির কাজ। আর খরচ বাঁচাতে ব্যবহার হচ্ছে ময়দা, চর্বি, ডালডা, নিম্নমানের পাম অয়েল। একই জায়গাতে দেখা মিলল কর্মীদের খালি হাতের কসরতে খামির করে রাখার দৃশ্য। এরপর খোলা হাতে চেপে পোড়া পাম অয়েলে ভেজে তৈরি হয় ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। যদিও এই কার্যক্রমে ঘিয়ের কোনো বালাই নেই। যতটুকু চেপটি পাই ততটুকু চেপটি দিয়ে আমরা কাজ করি সবসময়। হ্যাঁ, আমরা তো নোংরামি করতেছি না। বেরেল ঢালি আমরা মাল ভাজি, আবার এই তেল দিই আমরা ঘি বই, ডালডা বয় আবার মাল লাগে, মাল দিই মাল ভাজি। এই পরিবেশ থাকতো না, এই যে টিন বিন এগুলো থাকতো না, এটা আরো ভালো হতো, কিন্তু আমি সময়টুকু পাইনি। পরিস্থিতি সামাল দিতে টাকা দিয়ে ম্যানেজের চেষ্টাও করেন প্রতিবেদককে। এটা আপনার কাছে অনুরোধ স্যার, না 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 প্লিজ, আমি আপনার কাছে এই যে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, না 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 প্লিজ। বাংলা সেমাই তৈরির অবস্থাও করুন। কেরানীগঞ্জ শাক্তার হামজা ফুড অ্যান্ড প্রোডাক্টস কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে এসব সেমাই। খোলা অবস্থাতেই শুকিয়ে কড়াতে কেটে প্রস্তুত করা হচ্ছে প্যাকেটজাতের জন্য। সংরক্ষণ করা হচ্ছে নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে। আর বাজারজাত করা হচ্ছে পাকিস্তানি কুলসুম সহ নামি দামি দেশীয় ব্র্যান্ডের সেমাই হিসেবেই। সারাক্ষণ গ্লাভস অথবা যে জামা কাপড় তো অবশ্যই পরা থাকে, কিন্তু তারপরে এর উপরে যে আলাদা একটা যে অ্যাপ্রনের মতন পরা থাকে, এইভাবে কাজ আসলে কেউই করে না বাংলাদেশ। যেখানে যাবেন, যে কোনো কোম্পানিতে যাবেন, এইভাবেই দেখবেন। বিশেষজ্ঞরা বলছেন এসব খাবার খেলে ডায়রিয়া থেকে শুরু করে মানবদেহ আক্রান্ত হতে পারে মরণব্যাধি ক্যান্সারেও।
এটা স্টোমাকের ভিতর দিয়ে তো যায়, স্টোমাকের সেলগুলোকে কিন্তু ইনঅ্যাক্টিভ করে দেয়। ইনঅ্যাক্টিভ করার কারণে হয় কি স্টোমাকের যে ডাইজেশন করার ক্যাপাসিটি সেটা কিন্তু কমে যায়, এবং অ্যাবজর্ব যে স্টোমাকের পরে ইন্টেস্টাইন থাকে ক্ষুদ্রান্ত, সেখানে যে অ্যাবজর্ব করবে সেই অ্যাবজর্ব করার ক্যাপাসিটিও কমিয়ে দেয়। দেখা যাচ্ছে যেভাবে বানানো হচ্ছে সেটা আসলে আমাদের আমরা খাবার পর বডির কি অবস্থা হবে আমরা নিজেরা অনেক সময় কল্পনা করতে পারি না। কিছু টাকা জরিমানা বা কয়েকদিনের জেল দিয়ে খাদ্যে ভেজালের মতো এমন গর্হিত অপরাধ কখনো বন্ধ করা যাবে না। এজন্য সরকারকে নিতে হবে কঠোর পদক্ষেপ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে খোলা বাজারে ট্রাক সেলের জন্য টিসিবি অফিস থেকে ট্রাক ভর্তি পণ্য বের হলেও সেই পণ্য বেশি দামে দোকানে বিক্রির অভিযোগ উঠেছে। ডিলারদের এমন পুকুর চুরি ধরাও পড়েছে নিউজ 24-এর ক্যামেরায়। টিসিবি কর্তৃপক্ষ বলছে অনিয়মের প্রমাণ পেলে ডিলারদের লাইসেন্স বাতিল করবে তারা। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। রবিবার সকাল 11:30 ঠিক ওই সময়ে চট্টগ্রাম টিসিবি ভবন থেকে ট্রাক ভর্তি টিসিবি পণ্য নিয়ে বের হয় ট্রাকটি। সেদিন ওই ট্রাকের পণ্য বিক্রি করার কথা উত্তর পতেঙ্গার 40 নম্বর ওয়ার্ডের রিফাইনারি গেট এলাকায়। তবে ট্রাকটি পণ্য নিয়ে বের হওয়ার কয়েক ঘন্টা পার হলেও সেই এলাকায় যায়নি টিসিবির পণ্য নিয়ে কোনো ট্রাক। সেখানে সন্দেহ আরো বেড়ে যায় নিউজ 24-এর টিমের। টিসিবি কোনো গাড়ি এখানে আসে নাই। রোজার আগে পর্যন্ত এই রোজা আজকে কটা 21টা যাইতেছে, এখানে কোনো টিসিবির গাড়ি নাই। টিসিবির পণ্য আমরা দীর্ঘদিন এখানে দেখি না এবং গাড়িও এদিকে যাইতে দেখি নাই কখনো। এই দিকে টিসিবি কর্তৃপক্ষের তালিকায় উঠছিল রিফাইনারি এলাকায় বিক্রি করবে এই ট্রাকের পণ্য। পরে টিসিবি চট্টগ্রাম প্রধানের সাথে ফোনে কথা বললে তিনি বলেন সিটি কর্পোরেশন 40 নম্বর ওয়ার্ড সচিবের সাথে যোগাযোগ করার জন্য। টিসিবি কর্তৃপক্ষের কথায় সিটি কর্পোরেশনের সেই ওয়ার্ড সচিবের সাথে যোগাযোগ শুরু করে নিউজ 24-এর টিম। তিনি বলেন সকাল 10টার দিকেই বিক্রি শেষ করার কথা। সে সময় তিনিও উপস্থিত ছিলেন। একই কথা বলছেন সেই টিসিবি ডিলারও। আজকে হাজিপাড়া দিছি, হাজিপাড়া আমাদের রিফাইনারি গেট। আজকে 10টা দিকে হাজিপাড়া আইছি, এখন বিক্রি আই না, অভিযোগ যাইতে এখন হয়তো নিজে করি সচিব উদ্বোধন করিয়ে নাইছি দাদা। প্রশ্ন হলো যেখানে টিসিবির ভবন থেকে বের হলো 11:30টায় ট্রাকটি, সেখানে সকাল 10টায় কিভাবে বিক্রি হলো এসব পণ্য তা বলতেই চমকে উঠেন সিটি কর্পোরেশনের সেই সচিব। এক পর্যায়ে ডিলারকেও ফোন করেন তিনি। পরে ডিলারও ছুটে আসেন ওয়ার্ড অফিসে। টিসিবির পণ্য গেল কোথায় জানতে ডিলার বলেন দোকানে বিক্রি করে দেওয়ার কথা। কিছু মাল দিয়ে আর কিছু মাল দোকানে দানে দিতে তাই আমরা ভোট দাদা আর ভ্যাকসিন মাল দিয়েছিল আর একটু লস হতো, কিছু মাল আমরা এখানে কিছু দিয়ে নিয়ে ধরো 400 মিলি 200 দিয়ে আর 200 আমরা করি। তবে নিউজ 24-এর প্রতিবেদককে বারবার ম্যানেজ করার চেষ্টা সেই ডিলারের। এইবার নড়েচড়ে বসেছে টিসিবি কর্তৃপক্ষ। বলছে অনিয়মের প্রমাণ পেলেই টিসিবি লাইসেন্স বাতিল করবে তারা। ডিলার বাতিল, আপনি প্রমাণ সহ উপস্থাপন করতে বলে ডিলার বাতিল করে দিব। সে কোনো ছাড় পাবে না, কোনো ডিলার এমন পর্যন্ত ছাড় পায়ও নেই। যে অন্যায় করছে সে তার খেসারত দিতে হয়েছে। তবে টিসিবির পণ্য নিয়ে 9-6 হলেই কোনো ছাড় নেই বললেন জেলা প্রশাসক ও সিটি মেয়র। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো বাংলা লিংকের সৌজন্যে ঈদ কেনাকাটার খবর। দর্শক, ঈদের কেনাকাটার খবর জানাতে মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, শেষ মুহূর্তে ঈদের কেনাকাটার কেমন অবস্থা দেখছেন? দোকানগুলোতে ভিড় কেমন ক্রেতাদের?
ধন্যবাদ রূপা। এই মুহূর্তে আমি আছি মিরপুর পল্লবীর রাইজ আউটলেটের শোরুমে। এখানে আসার পর কিন্তু দেখছি যে ক্রেতা সমাগম সকাল থেকে বেশি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ক্রেতা সমাগম কিন্তু আরও বাড়ছে। এই আউটলেটে আসার পর দেখা গেছে যে যেহেতু সামনে গরমের দিন, সেই দিকটি বিবেচনা করে কিন্তু রাইজ আউটলেটে আসলে সামার ফ্রেন্ডলি বেশ কিছু কালেকশন আনা হয়েছে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সে মানুষের জন্য কিন্তু তারা তাদের পোশাকের কালেকশন রেখেছেন। ডুপ্লেক্স এই শোরুমে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে নারীদের বিভিন্ন ধরনের পোশাক রয়েছে, কুর্তি, ওয়ান পিস, থ্রি পিস সবকিছু রয়েছে, এবং দোতলায় রয়েছে ছেলেদের সবকিছু, পাঞ্জাবি, জুতা, শার্ট, টি শার্ট সবকিছুই। এছাড়া কিন্তু কাপড়ের পাশাপাশি রয়েছে বিভিন্ন অ্যাক্সেসরিজ রয়েছে, জুতা অ্যাক্সেসরিজ, অন্যান্য সবকিছু রয়েছে। এছাড়া যদি বলি যে এখানে কিন্তু বিশেষ একটি সুযোগ রয়েছে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের মেম্বারদের জন্য। তাদের জন্য কিন্তু রয়েছে যে কুপন ব্যবহার করে 12% ডিসকাউন্টের সুযোগ। এছাড়া হচ্ছে সব ধরনের পোশাকের কালেকশন কিন্তু তারা রেখেছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। এখন বসুন্ধরা সিটি থেকে ঈদ কেনাকাটার বিস্তারিত জানাবেন আমাদের আরেক সহকর্মী সুকন্যা আমির। চলে যাব তার কাছে। রিয়া, যেমনটি আপনি বলছিলেন যে মিরপুরের খবর, আমি রয়েছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, এবং আপনি জানেন যে উৎসব এবং পার্বণ যে কোনো সময় আসলে সকলেই চায় নিজেকে স্টাইলিশ এবং প্রেজেন্টেবল লুকে দেখতে, এবং সেই কারণেই কিন্তু যেহেতু রমজানের প্রায় শেষ সময়ে কিন্তু চলে এসেছে এবং ঈদের হাতে আছে আর মাত্র এক সপ্তাহ, সকলেই আসলে কেনাকাটায় ব্যস্ত। আমরা এখানে যেটি দেখেছি যে বিভিন্ন শোরুম থেকে শুরু করে বিভিন্ন যে দোকানিগুলো রয়েছে সেখানে কিন্তু ক্রেতাদের বেশ সমাগম দেখা যাচ্ছে, এবং বিক্রেতারা যেটি বলছেন যে আশানুরূপ বিক্রি কিন্তু তারা করতে পারছেন, এবং দিন যত গড়াচ্ছে এই ভিড় কিন্তু ততটাই বাড়ছে। এবং শুধুমাত্র যে পোশাক কেনার জন্য বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসছে তা নয়, বাইরের যেরকম যানজট রয়েছে, গরম রয়েছে, সব কিছুকে উপেক্ষা করে একটা সানন্দে শপিং করতে পারছেন তারা। সেই জন্য কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সকে বেছে নেয়, এবং একই সঙ্গে একই ছাদের নিচে পোশাক থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে, অর্থাৎ জুতো, স্যান্ডেল এবং অন্যান্য অ্যাক্সেসরিজ থেকে শুরু করে গহনা পর্যন্ত কিন্তু তারা বেছে নিচ্ছেন বসুন্ধরা সিটির প্রত্যেকটি আউটলেটের থেকেই। এবং ইফতারের আগ পর্যন্ত কিন্তু লোক সমাগম অনেক বেশি, এবং ক্রেতাদের কাছ থেকে আমরা যেটি জেনেছি যে যেহেতু গরম, সুতরাং তারা উজ্জ্বল পোশাককে বেছে নিচ্ছে, এবং দাম একদমই হাতের নাগালে কিন্তু তারা বলছেন, এবং বিক্রেতারা যেটি বলছেন যে একদম শেষ মুহূর্ত, সে কারণে আসলে যেগুলো পছন্দ হচ্ছে ক্রেতাদের সেগুলো অনেকটাই আসলে তারা দিতে পারছেন না। তবে বিক্রি বেশ ভালো, এবং প্রত্যাশা অনুযায়ী আরও বিক্রি বাড়বে বলে তারা আশা করছেন। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে এই ছিল ঈদ বাজারে আমার কাছে সর্বশেষ। সুকন্যা, আপনাকে ধন্যবাদ। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তোলার জন্য আছে বাংলালিংকের অরেঞ্জ ক্লাব। সংবাদের এই পর্যায়ে আবার একটি বিরতি নিচ্ছি, সাথে আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানে চলবে এবারের নববর্ষের উদযাপন, এমনটাই জানিয়েছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ মিলিয়ে চলবে দুদিনের নববর্ষ আয়োজন। অনেক বেশি রঙিন হবে এবারের আয়োজন। বিভিন্ন জাতি, গোষ্ঠী, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও এবার অংশ নেবে এই আয়োজনে। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে রাজধানীর মগবাজারে সোসাইটির জাতীয় সদর দপ্তর প্রাঙ্গণে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ডাক্তার শেখ আবু জাফর, অধ্যাপক ডাক্তার ইমরান বিন ইউনুস, এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত শাহে আলম সহ আরও অনেকে। সংবাদে আরও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্ক জুড়ে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মধ্যেই এবার ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছেন দেশটির আদালত। দুর্নীতির অভিযোগে রোববার কারাগারে পাঠানো হয় তাকে। মেয়র ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবীরা।
এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো একমাত্র রাজনীতিক হিসেবে ইমাম মোগলুকেই বিবেচনা করা হয়। গত বুধবার তাকে আটক করা হয়। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। 2013 সালের পর এই বিক্ষোভকে সবচেয়ে বড় বলে ধারণা করছেন অনেকে। এরই মধ্যে 7 শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।